আসসালামু আলাইকুম। আমি তাহসিন ইসলাম রাহিম আসিফ আইএসটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সামনে আইএসটি এবং ম্যাথস অ্যাডমিশন ব্যাচের ম্যাথ আজকে শিডিউল মোতাবেক ফার্স্ট ক্লাস। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করছি। যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে সংখ্যা টপিক। তো আজকের টপিক হচ্ছে সংখ্যা। আজকের ক্লাসটার মাধ্যমে আমরা মূলত আজকের ক্লাসের টার্গেট যদি আমরা একটু দেখি, সংখ্যা মাধ্যমে আমি মেনলি থিওরি পাবো। মৌলিক সংখ্যা, মূল দমক সংখ্যা, বাস্তব অবাস্তব, ঋণাত্মক, ধনাত্মক, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, ক্রমিক সংখ্যার বর্গ, তারপর যোগফল, গুণফল ভিত্তিক সমস্যা এবং সমস্যাগুলো সমাধান এবং এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো। তো ক্লাসের কয়েকটা অংশ আছে, যেমন এখানে দেখছেন যে সংখ্যা ধরন স্বাভাবিক, পূর্ণ অখণ্ড, বাস্তব সংখ্যা, মূলধন সংখ্যা, এগুলো হচ্ছে আমরা আমাদের ক্লাসের পরবর্তী ধাপে যে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলেন পরের স্লাইডে যাই, শুরু করি। যেহেতু আইএসটি ম্যাথস এর কোশ্চেন গুলো অনেক মোটামুটি বলা চলে ক্রিটিক্যাল হয়, তাই আপনারা আশা করবো অনেক মনোযোগের সাথে আমাদের ক্লাসটা করবে। কোনো প্রকার অমনোযোগিতার অপশন নাই এখানে। তো চলুন আমরা সংখ্যা দিয়ে শুরু করি। এখানে সংখ্যার একটা সংজ্ঞা দেওয়া আছে। সংখ্যা কাকে বলে? গণনায়, পরিমাপে বা তুলনায় যে প্রতীক ব্যবহার করা হয় তাকে সংখ্যা বলে। যেমন বলা হচ্ছে এক, 1 2 3 4 5 6 -π1/2 ইত্যাদি। এগুলো কি বলতেছি? সংখ্যা। সংখ্যা কাকে বলতেছি? যে গণনায় বা পরিমাপে তুলনা করা হয় এমন কোন ডিজিটকে ব্যবহার করা হয় এমন কোন প্রতীককে আমরা সংখ্যা বলে থাকি। আচ্ছা, ভর্তি পরীক্ষায় সংখ্যা থেকে সাধারণত প্রকারভেদ, মৌলিক সংখ্যা, বর্গমূল, প্রকৃতি ইত্যাদি থেকে আসে, সংখ্যা আসবে না। তবে তখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা বলতে সিকোয়েন্স মেনটেন করে থাকবে। যেমন ধরো নর্মালি দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ সিকোয়েন্সটা মেনটেন করবে অলওয়েজ, সেটাকে বলছি আমরা স্বাভাবিক সংখ্যা। যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইত্যাদি। এখন আসলে পূর্ণ সংখ্যায় যায়। পূর্ণ সংখ্যা কাকে বলছি? পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। শূন্য নিয়েও পূর্ণ সংখ্যা গঠিত, অর্থাৎ তোমার হচ্ছে -3 বা -2, -100 বা +100 অথবা 0, অর্থাৎ এই জাতীয় যত সংখ্যা আছে মাইনাস থেকে শুরু করে প্লাসের দিকে, এবং এমনকি 0 হচ্ছে আপনার পূর্ণ সংখ্যার অন্তর্গত। ওকে, এখন আসেন ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, এটা পরের স্লাইডে আসছে। ওখানে বলছে ধনাত্মক সংখ্যা বলতে হচ্ছে প্লাসের দিকে যাবে, অর্থাৎ 0 থেকে উপর দিকে যাবে, যেমন 1 2 3 4 5 6। আর ঋণাত্মক সংখ্যা বলতে বোঝাবে মাইনাসের দিকে আসা, যেমন হচ্ছে -1 -2 -3 -3.5 ইত্যাদি। অর্থাৎ মাইনাসের দিকে গেলে আপনার এটাকে কি ধরবেন? হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এবং প্লাসের দিকে গেলে এটাকে ধরছে ধনাত্মক সংখ্যা। এখন একটা জোড় বিজোড় সংখ্যা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন। জোড় বলতে কি বোঝাচ্ছে? জোড় গুলা 2 4 5, 2 4 10 12 14 16 18 20 ইত্যাদিকে বলছি কি? বলছি আমরা জোড় সংখ্যা। এবং হচ্ছে বিজোড় সংখ্যা কি 1 3 5 7। এখন করে বিজোড় সংখ্যা গুলোকে বলছি আমরা বিজোড় সংখ্যা। আর এখানে একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, যে একমাত্র একমাত্র জোড় সংখ্যা যেটা হচ্ছে 2, সেটা শুধু মৌলিক সংখ্যা। এর ব্যতীত এমন কোন মৌলিক সংখ্যা নাই যেটা হচ্ছে তোমার জোড় সংখ্যা। অর্থাৎ জোড় সংখ্যার মধ্যে শুধুমাত্র 2 আছে, যেটা হচ্ছে মৌলিকের আন্ডারে পড়ে। আর বাকি যত জোড় সংখ্যা আছে এগুলো হচ্ছে মৌলিকের আন্ডারে পড়বে না বা মৌলিক সংখ্যা না। এখন আসলে মূলদ অমূলক সংখ্যার মধ্যে যাই আমরা। মূলদ সংখ্যা কাকে বলে? যে দেখো, পূর্ণ সংখ্যা আমরা একটু আগে করে আসছি। পূর্ণ সংখ্যা কি? 1 2 3 4 5 6 বা মাইনাসের দিকে যাবে। এবং হচ্ছে এখানে বলছে যে শূন্য বাদে, শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, শূন্য বাদে পূর্ণ সংখ্যাগুলো আছে যেটাকে হচ্ছে p/q আকারে সাজানো যায়। অর্থাৎ p/q আকারে সাজানো যাবে, সেটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। যেমন আমরা এখানে বলতে পারি যে 5/10 সাজানো যাচ্ছে না p/q আকারে। কিন্তু যদি এক্ষেত্রে 0, q এর মান যদি 0 না হয়, অর্থাৎ এখানে ধরেন 5 দিলাম, এন্ড কিউ এর মান যদি আমরা 0 ধরি, তাহলে এটা হচ্ছে মূলদের মধ্যে পড়বে না। কারণ এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে কিউ এর মান কখনো 0 হওয়া যাবে, কিউ এর মান পূর্ণ সংখ্যা হতে হবে 0 বাদ। তার মানে এই যে এই কন্ডিশনে যেটাকে সাজানো যাবে সেটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। কিন্তু যদি এই কিউ এর মানটা যদি 0 হয়, তাহলে কখনো আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না। ওকে,
এখন আসেন মূল সংখ্যার বৈশিষ্ট্য, সেগুলো একটু পড়ে নেবেন, বুঝতেই পারবেন। বলছে স্বাভাবিক মূলদ সংখ্যা আছে সব, স্বাভাবিক মূলদ সংখ্যা সব পূর্ণ, সব পূর্ণ সংখ্যা মূলদ। তারপর হচ্ছে সব সসীম দশমিক সংখ্যা মূলদ। সসীম বলতে যেটা হচ্ছে জুমনাকি। আচ্ছা, এখানে দেখো সসীম বলতে কি বুঝাচ্ছে, 2.54। দেখো এটা কিন্তু লিমিটেশন এতটুকু পর্যন্ত, এটাকে বলছি আমরা সসীম সংখ্যা। কিন্তু অসীম কিভাবে বুঝলাম, যেমন আছে ধরো 2.54, তারপর ডট ডট দেওয়া আছে, মানে এরপরে আরো আছে। অর্থাৎ এই চিহ্নগুলো যখন থাকবে সেটাকে বলবো অসীম। কিন্তু যখন লিমিটেশন থাকবে সেটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। যেমন বলছি যে সব সসীম দশমিক মূলদ সংখ্যা, অর্থাৎ দশমিক আসবে কিন্তু লিমিটেশনের মধ্যে থাকবে, যেমন 5 পর্যন্ত থেমে গেছে, তাহলে এটা মূলদ সংখ্যা। এবার সব আবৃত দশমিক, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন হচ্ছে 1 দশমিক আমরা যদি 3 হিসাব করি, ধরো 3,000টা আছে এখানে, মনে করো আনলিমিট, কিন্তু এটা সেম যে আছে, সেম থাকার কারণে আমরা এটাকে কি বলতে পারি জানো, 3, এই যে এই একটা চিহ্ন দিলাম, আবৃত করলাম, এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। কিন্তু এটা তো একটু ব্যতিক্রম, এটাও কিন্তু আনলিমিটেড ছিল, এরপরে আরো ছিল, কিন্তু কিন্তু একই ধরনের ডিজিট থাকার কারণে আমরা একটা দিয়ে ওটার উপর হচ্ছে আবৃত করে দিছি, এই কারণে এটাকেও মূলদের আন্ডারে ফেলা হয়। তারপর দেখো ভগ্নাংশ আকারে লেখা যায়, এমন সব সংখ্যাকেও মূলদ সংখ্যা বলা হয়। নেক্সট স্লাইডে যাই। তাকে এখানে দেখো অমূলদ সংখ্যা এখন শিখি। অমূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে আমরা যেটা করছি মূলদের ক্ষেত্রে সেটার বিপরীত, যেই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে সাজানো যাবে না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন এখানে আপনার এক্সাম্পল দেওয়া আছে √2। √2 কে করলে দেখা যাচ্ছে ওখানে দেওয়া আছে যে 1.42, আচ্ছা যাই হোক, তারপর ডট 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 দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে লিমিটেশন নাই, তার মানে এটা অমূলদ সংখ্যা। তারপর √3 আসছে, ওখানে ডট 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 দেওয়াই আছে, অর্থাৎ আনলিমিটেড পর্যন্ত গেছে, অর্থাৎ এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে √5, √7, তারপর হচ্ছে পাই এর মান, যেমন 3.1416, একদম লিমিট ছাড়াতে পাই এর মানটা যায়, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে চেনার কিছু কৌশল দেওয়া আছে। যদি বর্গমূলের ভিতরে থাকে, যদি বর্গমূলের ভিতরে থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে বলবা ওটা অমূলদ সংখ্যা। তারপর দেখো, কিন্তু যেগুলো বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা দাঁড়ায়, যেমন মনে করো √4, যেমন ধরো √4, এটাকে করলে কি আসে, √4 করলে 2 আসে, এটা কি পূর্ণ সংখ্যা না, তার মানে এটা মূলদ সংখ্যা। কিন্তু যেগুলো হচ্ছে বর্গমূল করলে, যেমন 5 করলে, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসতেছে না, এটাকে বলতেছে অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? এখন দেখো, তারপর একটা হচ্ছে √3, এটা মূলদ, কেননা 9 কে রুট করলে 3 হচ্ছে, যেটা একটা পূর্ণ সংখ্যা, এই কারণে এটা মূলদ সংখ্যা, অমূলদ নয়। কিন্তু 10 কে রুট করলে কিন্তু একটা মানে পূর্ণ সংখ্যা আসতেছে না কোনোভাবে, তাই এটা অমূলদ সংখ্যা। আই হোপ বুঝতে পারছো। যদি সমস্যা থাকে আজ করবো প্রাইভেট গ্রুপে, আমরা সলিউশন দিব পার্সোনালি ইনশাআল্লাহ। তারপর দেখো বাস্তব অবস্থার সংখ্যা। বাস্তব সংখ্যা মূলদ, অমূলদ সংখ্যা যেগুলো আছে আমরা একটু আগে বললাম, যেটা লিমিটেশন আছে বা লিমিটেশন নাই, এই সকল সবগুলো মূলদ অমূলদ সবগুলা মিলে হচ্ছে একসাথে বাস্তব সংখ্যা গঠিত হচ্ছে। অবাস্তব সংখ্যা কাকে বলছে, ঋণাত্মক বর্গমূল অবাস্তব সংখ্যা। ঋণাত্মক বর্গমূল বলতে বোঝাচ্ছে যে হচ্ছে √2, তার আগে মাইনাস আছে, অর্থাৎ এটা ঋণাত্মক, তার মানে এটা অবাস্তব সংখ্যা। অর্থাৎ বর্গমূলের ভিতরে যেটাই থাকুক না কেন, তার আগে যদি মাইনাস আছে, ঋণাত্মক সাইন দেখা যায়, তাহলে সেটা অবশ্যই অবাস্তব সংখ্যার মধ্যে পড়ে। তার হচ্ছে কমনটা দেখো, -√2 বাস্তব অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা বলছি যে অবাস্তব সংখ্যা হওয়ার জন্য কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে রুটের পর মাইনাস, তারপরে ধরো 2 অথবা 4 যে ডিজিট আছে, মাইনাসটা এখানে হইতে হবে, তাহলে অবাস্তব হবে। কিন্তু কথার কথা, মাইনাসটা ধরো সামনে দেওয়া আছে, 2 অথবা 4 ধরলাম, তাহলে এটা কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। ঠিক আছে, এটা নিয়ে কনফিউজ হবে না, এটা কিন্তু ইনস্ট্যান্টলি মারাত্মক বিষয়। যদি ভিতরে থাকে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা, যদি বাহিরে থাকে মাইনাস অর্থাৎ ঋণাত্মক সাইনটা, তাহলে ওটা কি হবে, বাস্তব সংখ্যা। যেটা এখানে তোমার হচ্ছে কমন গ্রাফে বলা আছে, তোমরা হচ্ছে প্র্যাকটিস করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে বুঝতে পারছো। এখন আসো মৌলিক
যৌগিক এবং সমমৌলিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। মৌলিক সংখ্যা কাকে বলছে? যে সংখ্যার গুণনীয়ক মাত্র দুটি, যে সংখ্যার গুণনীয়ক মাত্র দুইটি, এক এবং ওই সংখ্যা নিজে। অর্থাৎ একটা সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বের করলে ওটা দুইটা মৌলিক গুণনীয়ক বের হবে, যেটা যার মধ্যে একটা থাকবে এক এবং একটা ওই সংখ্যাটাই। যেমন আমরা যদি এখানে ধরি তিনের যদি আমরা গুণনীয়ক বের করি, তাহলে দেখো 3 গুণন 1, এর বাইরে কি গুণনীয়ক হবে? দেখো এটা আমাদের কন্ডিশন মোতাবেক এক আসছে এবং 3 ওই সংখ্যাটা নিজেই আসছে, তার মানে এটা মৌলিক সংখ্যা। তারপরে আমরা যদি আরেকটা দেখি, যদি 2 দেখি, 2কে কি করা যায়? 2 গুণন 1 = 2, অর্থাৎ এটা গুণনীয়ক, তাই না? তাহলে দেখো এক আসছে কন্ডিশন মোতাবেক এবং আরেকটা ডিজিট আসছে যেটা হচ্ছে ওই সংখ্যাটার মতোই, তার মানে এই 2 3 মৌলিক সংখ্যা, কিন্তু এক ব্যতীত। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, এক ব্যতীত। তারপর দেখো এখানে 5 আছে, তো 5 কিভাবে মৌলিক সংখ্যা দেখি একটু। দেখো 5-এর যদি আমরা গুণনীয়ক করি, তাহলে হচ্ছে 5 গুণন 1। ওকে, 5 গুণন 1, এখানে কি আর ভাঙা যায়? যেমন 2 2 5 হয়, কখনো 3 2 5 না, আজকে এইভাবেই শুধু ভাঙা যাবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের হচ্ছে কন্ডিশন আছে যে এক আছে এবং ওই সংখ্যাটা নিজেই আছে, তার মানে এটা মৌলিক সংখ্যা। এখন আসে আরেকটা অমৌলিক দিয়ে আমরা হচ্ছে মানে মৌলিক নয় এমন সংখ্যা দিয়ে একটা প্র্যাকটিস করি। যেমন এখানে 6 দিলাম, তাহলে 6-এর গুণনীয়ক কি বলা যায়? 6 গুণন 1 বলা যায়। তারপর হচ্ছে 3 গুণন 2 বলা যায় কিনা? ওকে, তবে দুইটা বের হলো, কন্ডিশন মোতাবেক 1 আসছে, কন্ডিশন মোতাবেক 6 আসছে, কিন্তু এক্সট্রা করে এখানে 3 আর 2 আসলো, এই কারণে এটা মৌলিক সংখ্যা হবে না। বুঝতে পারছো? তবে যদি আমরা 8-এর দিকে খেয়াল করি, 8কে কিভাবে লেখা যায়? 8কে 8 গুণন 1 করা যায়, তাই না? এখন 8কে তো আরো লেখা যায় যে 4 গুণন 2, আরো আর কি লেখা যায়? না, লেখা যায় না। আচ্ছা দেখো, তাহলে এইটা কন্ডিশন মেইনটেইন করতেছে, কিন্তু এটা আছে এক্সট্রা একটা ঝামেলা করতেছে, তার মানে এটা মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, তারপর আছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা যে সংখ্যা এক ও নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে সেটাকে যৌগিক সংখ্যা বলা। অর্থাৎ মৌলিক ব্যতীত যাবতীয় যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন হচ্ছে 2 4 6 8। ওকে, অর্থাৎ জোড় যত সংখ্যা আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তবে ব্যতিক্রম হচ্ছে 2 হচ্ছে ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এটা মাথায় রাখবা, 2 ব্যতিক্রম, কেননা 2 হচ্ছে মৌলিকের মধ্যে পড়তেছে। বুঝতে পারছো? 2 ব্যতীত যেগুলো হচ্ছে জোড় সংখ্যা আছে সেগুলোকে আমরা বলছি যৌগিক সংখ্যা। আই হোপ ক্লিয়ার। ওকে, পরের স্লাইডে যে অনেকগুলো স্লাইড খুব দ্রুত করার চেষ্টা করি। আর সহমৌলিক কাকে বলে? দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে তাদের সহমৌলিক বলে। যেমন হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে 8 এবং 9, 8 এবং 9। আচ্ছা, এটাকে যদি করি, ভাঙতে চাই, গসাগু বের করতে চাই, দেখো 2 দিয়ে একটা যাচ্ছে, দুইটা যাচ্ছে, 1 দিয়ে শুধু দুইটা যাচ্ছে, 3 দিয়েও কিন্তু দুইটা যাচ্ছে, 3 দিয়ে 9 কে যাচ্ছে, 8 কে যাচ্ছে, 4 দিয়ে 8 কে যাচ্ছে, 9 দিয়ে 9 কে যাচ্ছে। অর্থাৎ এখানে শুধু 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ করলে 8 কে 8 কে 9, অর্থাৎ সেম থাকতেছে যেহেতু, তাই এটাকে আমরা বলছি সহমৌলিক সংখ্যা। অর্থাৎ যেই দুইটা সংখ্যা বা যে যতগুলো সংখ্যা হচ্ছে গসাগু করলে এক ছাড়া অন্য কোনো সংখ্যা আনা পসিবল না, সেগুলোকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। যেমন আরো কিছু এক্সাম্পল ওখানে দেওয়া আছে, আরেকটা করে দিচ্ছি, 14 এবং 15। 14 এবং 15, আচ্ছা এটাকে আমরা কোনোভাবে ভাঙতে চাই, 2 দিয়ে কিন্তু খালি 14 যাবে, 15 যাবে না, 3 দিয়ে দেখো 15 যাবে, 3 5 15, কিন্তু 14 আসছে না। অর্থাৎ এটাকে কোনোভাবে একের বাইরে গিয়ে করা যাচ্ছে না, অর্থাৎ 1 দিয়ে করলে 14 এবং 15 সেম থাকছে, তার মানে এটাকে সহমৌলিকের আন্ডারে ফেলা যাচ্ছে, কেননা 1 ব্যতীত আসছে না। কিন্তু এখানে কথা যদি হচ্ছে ধরো 14 আর হচ্ছে ধরলাম 20, এটা থাকে, তাহলে এটা কি সহমৌলিক হবে? না, এটা সহমৌলিক হবে না। কেন? আসলে 2 দিয়ে 14 কে করা যায় 7, 20 কে করা যায় 10, অর্থাৎ 2 ব্যতীত আরো মানে 1 ব্যতীত 2 দিয়ে আমরা হচ্ছে এটাকে গসাগু করতে পারছি, তার মানে এটা হচ্ছে সহমৌলিকের আন্ডারে পড়ছে না। ওকে, আই হোপ ক্লিয়ার। তারপরে দেখো বিশেষ তথ্য এখানে কিছু দেওয়া আছে, যেগুলো হচ্ছে একটু পড়ে নেওয়া মনোযোগ দিয়ে, ইম্পর্টেন্ট দেখে বিশেষ বলা হয়েছে। মৌলিক নয়, যৌগিক নয়, সরি, 1 নম্বর বলা হচ্ছে এক মৌলিক নয়, যৌগিক নয়। এক সংখ্যাটা যেটা আছে, 1 মৌলিক নয়, যৌগিক নয়। 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আমরা একটু আগে পড়েছি
দুই একমাত্র মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা, আর বাকি যত জোড় আছে সবগুলো মৌলিক সংখ্যা আন্ডারে পড়ে না। তারপর দেখো আমরা পড়েছি দুই ছাড়া সব যৌগিক সংখ্যা, দুই ছাড়া সকল জোড় সংখ্যা যৌগিক সংখ্যা। তারপর দেখো দুটি মৌলিক সংখ্যা সবসময় সহমৌলিক হবে যদি তারা ভিন্ন হয়। অর্থাৎ দুইটি মৌলিক সংখ্যা আমরা যেটা পড়েছি যে 3 5 7 9 কি যাবে? 9 তো যাবে না। তারপর হচ্ছে 11 এখানে 2 ছিল, অর্থাৎ দুইটা যদি এরকম সংখ্যা থাকে এগুলা হচ্ছে সহমৌলিক হবে যদি তারা ভিন্ন হয়, অর্থাৎ 5 7 ভিন্ন হয় তাহলে এটা সহমৌলিক হবে। ওকে, এখন আসো কিছু হচ্ছে লিমিটেশন এখানে দেওয়া আছে যে 1 থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা মৌলিক সংখ্যা। এগুলা হচ্ছে তোমরা করে নিবা। 1 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? 100 থেকে 200 এর মধ্যে কয়টা আছে? 200 থেকে 300। না, আর হচ্ছে এগুলা তো বুঝবে, একটু যদি কলম খাতা নিয়ে বসো বুঝে যাবে কোনগুলো মৌলিক। অর্থাৎ যেগুলো হচ্ছে 1 এবং ওই সংখ্যা ব্যতীত ভাগ যাচ্ছে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন হচ্ছে 2 3 5 7, তারপর হচ্ছে 10 11 থেকে যদি 20 রেঞ্জ করি তাহলে দেখো 11 থেকে 13, মানে 11 13 17 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর 23 29 31 27 41 43। তারপর এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখো 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি সংখ্যা মৌলিক। মাথায় রাখো 1 থেকে 100 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা? 25টি। ভালো করে মাথায় রাখো। তারপরে 101 থেকে 101 থেকে 200 পর্যন্ত 21টি, 201 থেকে হচ্ছে তোমার 300 পর্যন্ত 15টি, অর্থাৎ 25 21 15। অর্থাৎ এগুলা হচ্ছে মৌলিক সংখ্যা। কতর মধ্যে? এটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 1 থেকে 100, এটা রেঞ্জ হচ্ছে 101 থেকে 200, এটার রেঞ্জ কত হচ্ছে 201 থেকে 300। ওকে, বুঝতে পারলাম? হাফ ক্লিয়ার। শর্টকাট কিছু সূত্র এখন দেখো, সবাই গেলাম। আমাদের কোশ্চেনে আছে যে n অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? n অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এগুলো যখন কোশ্চেনে আসবে, আমরা নেক্সটে যখন কোশ্চেনে যাব তখন একটু মানে আরো ভালো করে ডিপলি জানবো। বাট এখানে জাস্ট এগুলো মাথায় রাখো বা মনে রাখো। n অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করবা? ধরো বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5 মাইনাস 1, 5 মাইনাস 1, n মাইনাস 1 সূত্র মোতাবেক আমরা ফেলালাম। তার মানে কত হচ্ছে 4, অর্থাৎ 4টা শূন্য বসবে, 4টা জিরো বসবে, আর হচ্ছে সামনে 1 বসবে। যখন হচ্ছে বলবে ক্ষুদ্রতম সংখ্যা, 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করো, 20 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করো, ম্যাটার না, তখন বলবো সূত্র কি? যে 1 এর পর হচ্ছে কি হবে? n মাইনাস 1 যতটা হবে ততটা হচ্ছে শূন্য হবে। ধরো আমাদেরকে বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 এর পর কি বসতেছে? 4 মাইনাস 1, তাহলে এই করে শূন্য হবে, মানে 3টা শূন্য হবে। তার মানে 1 এর পর যদি আমরা 3টা শূন্য দেই, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এর নিচে 4 অঙ্কের আর কোনো ক্ষুদ্র সংখ্যা নাই। বুঝতে পারছো? আর ক্লিয়ার? যদি না বোঝে একটু পজ করে বা আগে দিয়ে আরেকবার দেখে নাও। যখন n অঙ্কের হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে, তখন আমাদের কন্ডিশন হচ্ছে 1 এর পর n মাইনাস 1টা 1 সংখ্যক শূন্য হবে। ধরো 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, তাহলে 1 এর পর n মাইনাস 1, অর্থাৎ 10 মাইনাস 1, অর্থাৎ 9টা শূন্য হবে, 9টা শূন্য হবে। তার মানে 1 এর পর যদি 9টা শূন্য দেই তাহলে 4 5 6 7 8 9 10, অর্থাৎ এটা হচ্ছে 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর দেখো n অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বলবে, তখন চোখ বন্ধ করে যত সংখ্যা বলছে 9টা 9 দিয়ে দেবে। ধরো 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 10টা 9 দিয়ে দিবা, 10টা 9 দিবা। ক্লিয়ার? বুঝতে পারছো? যখন বলবে n অঙ্কের 10 অঙ্কের 7 অঙ্কের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো, তখন তোমরা কিভাবে ইউজ করবে? যে 9 দিবা তত সংখ্যা, 10 অঙ্কের বলছে 10টা 9, 5 অঙ্কের বলছে 5টা 9। ওকে, যেখানে কিছু দেওয়া আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 মাইনাস 1 3, অর্থাৎ 3টা শূন্য হবে 1 এর পর। তারপর দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9। তারপর দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 থেকে n থেকে 1 মাইনাস করো, মানে 5 থেকে 1 মাইনাস করো, তাহলে কথা হচ্ছে 4টা শূন্য আসবে এবং 1। দেখো এখানে সামনে 1 এবং 4টা শূন্য। তারপর বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 5টা 9। ওকে,
তারপরে দেখো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 7-এর পর 6টা শূন্য, আর হচ্ছে বৃহত্তম সংখ্যা মানে 7টা 9। ওকে, পরের স্লাইডে যাই। দেখো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ওকে, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আসলে এখন আসলে ক্রমিকটা আসলে এক্স্যাক্টলি ক্রমিক বলতে কি বোঝাচ্ছে? ক্রমিক বলতে অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে যাচ্ছে, যেমন 1 2 3 4 5, দিস ইজ কল ক্রমিক সংখ্যা। এটাকে বলছি আমরা ক্রমিক সংখ্যা। আর এখানে যদি 1-এর পর যদি কখনো 3 আসতো, বাট তারপরে হচ্ছে 4 আসছে মনে করো, তারপরে 5, এই সিকোয়েন্সটা মেনটেন করছে, বাট 1-এর পর 2 মিসিং, অর্থাৎ এটা কখনো ক্রমিক সংখ্যার মধ্যে পড়বে না। বুঝতে পারছো? ক্রমিক সংখ্যা হতে গেলে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। অর্থাৎ 10 থেকে যদি ক্রমিক সংখ্যা বলে 10 11 12 13 14 15 এইভাবে যাইতে হবে। কোনো একটা যদি স্কিপ করে 10-এর পর 12-তে চলে যায় তাহলে ওটা ক্রমিকের আন্ডারে পড়বে না। ওকে, এখন আসো ওকে, দেখো ধরি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর একটা কোশ্চেন আছে, কিভাবে বের করবা? যখন বলবে কোশ্চেনের দিকে গেলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবা। এখানে দেখো বলছে ধরি দুটি সংখ্যা বলছে যে, বলবে তোমার কোশ্চেনে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে তাহলে আছে সংখ্যা দুইটি কত, x কত y কত, মানে এই সংখ্যাটা কত এই সংখ্যা কত। কোশ্চেনটা আসবে দুইটি সংখ্যা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলে অন্তর 20 হলে ক্রমিক সংখ্যা দুইটা কত। এটা বের করার জন্য আমাদের রুলস হচ্ছে, একটা নিয়ম হচ্ছে n plus 1 অর্থাৎ n plus 1 all square minus n square, অর্থাৎ বলছে আচ্ছা এটা ক্রমিক সংখ্যা কিভাবে হলো দেখো, n যদি 10 হয়, n এখানে কত 10, আর এখানে n যদি 10 হয় মানে 10 আর 1 11, আর ওটা 10, তার মানে ক্রমিক সংখ্যা হলো না 10 11, সিকোয়েন্স মেইনটেইন হচ্ছে। তারপরে n যদি আমরা ধরি 7, তাহলে 7 আর 1 8, অর্থাৎ 8 7 ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বর্গের অন্তর মনে করো দেওয়া থাকবে 23, তখন তোমাকে বলবে যে ক্রমিক সংখ্যা দুটি কত, তখন তোমাকে কি করতে হবে, এটা সূত্র ফেলাইতে হবে। এটা সূত্র কি? সূত্র আমরা আগে ক্লাসে করেছিলাম যে n স্কয়ার প্লাস 2ab প্লাস c স্কয়ার, আর ওই বাকি অংশটা মাইনাস n স্কয়ার। আচ্ছা আমি এখানে র্যান্ডমলি 23 দিয়েছি, এটা জানি না হবে কিনা, র্যান্ডমলি দিয়েছি। তাহলে দেখো এই প্লাসে মাইনাস একটা কাটা, প্লাসের মাইনাসের কাটা, তারপর এখানে থাকতেছে 2n প্লাস 1, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করলে 2 2n আর হচ্ছে 1, অর্থাৎ এটা ইকুয়াল টু 23। তো 1 এর দিকে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে 23 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 22, 22 হচ্ছে না। আর এই দুটাকে এইদিকে আসলে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে n ইকুয়ালস টু 11 আছে। অর্থাৎ এটা রাইট ছিল অবশ্যই 23টা, আমি র্যান্ডমলি যদিও দিয়েছি। তার মানে n সংখ্যাটা হচ্ছে n সংখ্যাটা হচ্ছে 11। ওকে, তার মানে ক্রমিক সংখ্যা দুইটা কত, তাহলে এটা যদি 11 হয় পরেরটা 12। এইভাবে বলবে যে দুটি সংখ্যার অন্তর হচ্ছে যদি 5 হয় তাহলে ক্রমিক সংখ্যা দুটি নির্ণয় করো, দুটি সংখ্যার বর্গের অন্তর যদি 10 হয় তাহলে ক্রমিক সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, ওটার জন্য সূত্র কি তোমরা জাস্ট এইটুকু মনে রাখতে পারো। দেখো এত বড় যদি ঝামেলা মনে হয় তাহলে এটা জাস্ট মনে রাখবা, 2n প্লাস 1 ইকুয়ালস টু যত হচ্ছে পার্থক্য বলবে সেই পার্থক্যটা এখানে জাস্ট দিয়ে দেবো। 50 বললে এখানে 50 দিবা, 100 বললে এখানে 100 দিবা। অর্থাৎ এইটুকু জাস্ট মনে রাখলে তোমাদের এই টাইপের কোশ্চেন 10 সেকেন্ডে একদম সলভ করে দিতে পারবো। দুটি সংখ্যা যখন ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বলবে 2n প্লাস 1 ইকুয়ালস টু যত বলবে অন্তর ততটা, 2n এটা লিখে নাও প্লাস 1 ইকুয়ালস টু বর্গের অন্তর, বর্গের অন্তর। ওকে, এখন আসলে যোগফল এবং গুণফল জানা থাকে। ওকে, এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি, যেমন এখানে দেওয়া আছে। আচ্ছা মৌলিকতা যাচাই, 2 দ্বারা বিভাজ্য হলে থেকে বলছি মৌলিক। তারপর অঙ্ক হলো যোগফল, 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।
তারপর সেই সংখ্যক 0 বা 5 হলে 5 ছাড়া মৌলিক নয়, অর্থাৎ আসলে শর্টকাট দেওয়া আছে, এগুলো মাথায় নেওয়ার দরকার নেই অতটা। তোমরা জাস্ট আগে যেগুলো টপিক পড়েছে ওগুলো বললে হবে। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ অর্থাৎ 2022-23 আসছিল যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। ও, কি বললাম, হয়ে গেল রে স্লাইডটা। আচ্ছা কোশ্চেনটা দেখে কোনো এক কারণে ওটা ঝামেলা হওয়ার কারণে ওটা হারিয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি যে বলছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বের করো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে বের করবো, যে বলছে 5টা তাহলে 9 দিতে হবে, 5টা 9 দিলাম, এটা বৃহত্তম সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা কি, একের পর n-1 অর্থাৎ 5 - 1 4, অর্থাৎ একের পর 4টা যদি শূন্য দেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আসবে। 1 2 3 4, তাহলে এখন এটা যদি বিয়োগ করে যত হবে সেটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্য। এটা যদি বিয়োগ করে রাখবো তাহলে 1 আসে না। বুঝতে পারছো? অর্থাৎ ওটার অ্যান্সার ছিল কোশ্চেনটা যে কারণে হচ্ছে একটু ঝামেলা হয়েছে, তোমরা পিডিএফ এ পেয়ে যাওয়া। তাহলে দেখো নিচের মধ্যে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কি, যেই সংখ্যাগুলোকে হচ্ছে গুণনীয় কাছে, অর্থাৎ গুণনীয় বের করা যায় এক এবং ওই সংখ্যা ব্যতীত। যেমন হচ্ছে দেখো 43কে যদি তোমরা হচ্ছে মৌলিক ভাঙো, 43কে কোনোভাবে মিল করা যায় না। যেমন এখানে যদি আমরা 43কে ভাঙার চেষ্টা করি তাহলে 43 গুণন 1 এছাড়া কিন্তু আর কোনোভাবে যাচ্ছে না, তার মানে এটা যৌগিক সংখ্যা না। তবে 11কেও যদি ভাঙতে চাই তাহলে 11 গুণন 1 ব্যতীত কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাচ্ছে না। 69কেও ওইভাবে 1 এবং 69 দ্বারা ছাড়া ভাঙা যাচ্ছে না। কিন্তু যদি আমরা 69কে দেখি তাহলে 69 গুণন 1 এটা হচ্ছে প্লাস হচ্ছে তোমার দেখো 23 দিয়েও যাচ্ছে, 23 গুণন যদি 3 দেয়, অর্থাৎ দেখো ওই সংখ্যা দ্বারা আরো গুণনীয় আছে, তার মানে এটা যৌগিক সংখ্যা। ওকে, ওকে, এখন আসো শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয়। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যা কি বলা হয়। অ্যান্সার ডি, ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ শূন্য থেকে ছোট মানে মাইনাসের দিকে যাবে, -2 -1 এগুলো কি ঋণাত্মক সংখ্যা। আমরা পড়েছি যেহেতু মাইনাস আছে তার মানে ঋণাত্মক সংখ্যা। তবে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। দেখো নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। সেখানে হয়তো মিস্টেক আসতে পারে যে একটা, এক কিন্তু মৌলিক সংখ্যার আন্ডারে পড়ে না। এই যে দেখো 3কে এবং 2কে হচ্ছে মৌলিকের মধ্যে পড়তে, আর 4কে দেখো 4কে করা যায় কি 4 গুণ 1 করা যায়, প্লাস হচ্ছে 2 গুণ 2 করা যায়, অর্থাৎ এইটা ফর্মেটে আসার কারণে এটা মৌলিকের মধ্যে পড়তেছে না। ওকে, অ্যান্সার হবে সি। তারপর দেখো এরা দুটি সংখ্যার পার্থক্য 16 হলে ছোট সংখ্যা বড়টির এত অংশ হলে ছোট সংখ্যাটি কত। এটা একটু সলিউশন করার চেষ্টা করি। দুটি সংখ্যার পার্থক্য এত হলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হলে 16 হলে ছোট সংখ্যাটি বড় সংখ্যার কত অংশ, ছোট সংখ্যাটি বড় সংখ্যার এত অংশ, অর্থাৎ এই ছোট সংখ্যাটি বড় অংশের, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু বড় অংশে হচ্ছে 3/7, এক্স 3/5। ওকে, অর্থাৎ এটা কন্ডিশন মোতাবেক ছোট সংখ্যাটি বড় সংখ্যা 3/5 অংশ। অর্থাৎ এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে x ইকুয়াল টু 3x/5, তাহলে এটা কন্ডিশন মোতাবেক এটা আসবে, তাই না? এখন আমরা হচ্ছে y এর জায়গায় এইটা বসাতে পারি না, রিপ্লেস করতে পারি না, যেহেতু y মানে এটা, তাহলে y এর জায়গায় আমরা জাস্ট রিপ্লেস করে দেই। দেখো সরি এখানে কি ছিল মনে আছে, x মাইনাস 3x বা 5 ছিল, এগুলো হচ্ছে কন্ডিশন মোতাবেক প্রশ্ন মোতাবেক ছিল। তাহলে এটা লসাগু করো, 5 আসলে লসাগু, তাহলে হচ্ছে 5 দিয়ে 5 আসলে লসাগু, এর নিচে আছে মনে মনে 1,
5 দিয়ে 1 কে ভাগ করলে 5 হয়, 5 এর সাথে 8 গুণ করলে 5x, আর মাইনাস 5 এর সাথে 5 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 3x গুণ করলে 3x হয়ে যাচ্ছে, আর এদিকে 16। ওকে, 5 দিয়ে তাহলে 16 কে গুণ করো, 5 দিয়ে 16 কে গুণ করলে তোমার কত হচ্ছে? 5 দিয়ে 16 কে গুণ করলে 5 10 50, 5 6 30, অর্থাৎ 80 হচ্ছে। আর এইদিকে হচ্ছে 5 থেকে 3টা x বাদ দিলে হচ্ছে তোমার 2টা x থাকছে, অর্থাৎ 2x ইকুয়ালস টু 80। আর x ইকুয়ালস টু 2 দিয়ে ওইদিকে 80 কে ভাগ করো, তাহলে হচ্ছে তোমার x ইকুয়ালস টু 4। ওকে, 40। অর্থাৎ কোশ্চেন কি ছিল? ছোট সংখ্যাটি কত? তাহলে x টা আমরা কোনটা ধরেছিলাম? x হচ্ছে বড় সংখ্যা। আর তাহলে বড় সংখ্যার জায়গায় x এর জায়গায় আমরা যদি 40 বসাই দিই, কোশ্চেন কি ছিল? x মাইনাস y ইকুয়ালস টু 16। তাহলে বড় সংখ্যা যদি 40 বসাই দিই, মাইনাস y ইকুয়ালস টু 16। এই মাইনাস ওয়াইটাকে আমরা ওই সাইডে পার করে দিই, হাত কেন ব্যথা বললো, তাহলে 16টাকে এদিকে পার করে দিই, 40 মাইনাস হয়ে গেল 16, প্লাস এদিকে আসার কারণে, আর মাইনাস এদিকে দেওয়ার কারণে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে 40 থেকে 16 বার দিলে কত হচ্ছে? 40 থেকে 16 বার দিলে তোমার হচ্ছে 26। অর্থাৎ ছোট সংখ্যাটা হচ্ছে 26 এবং বড় সংখ্যাটা হচ্ছে 40। দেখো এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে, সরি, 40 থেকে 16 বার দিলে 24 হয়। আগে মিস্টেক করে ফেলছি, আচ্ছা 40 হবে সি। ওকে, এগুলো যখন প্র্যাকটিস করবে এত সময় লাগবে না। হ্যাঁ, দুইটি সংখ্যা যোগফল 12 হলে গুণফল 32 হলে বড় সংখ্যাটি কত? তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 12 এবং x ওয়াই সরি x y ইকুয়ালস টু কত বলছে? 32। তাহলে হচ্ছে বড় সংখ্যা কত? আচ্ছা, তাহলে এগুলো কিভাবে বের করবা? দেখো, এই প্লাসের মানটা দেওয়া আছে, তাই না? মাইনাসের মান কি বের করতে পারবা? মাইনাসের মান বের করে যখন আমরা দেখবো যে এক্স প্লাস ওয়াই এর মান পাবো, একটা মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর মান পাবো, তখন এটা কাটাকাটি করে এক্স এর মানটা এবং ওয়াই এর মানটা বের করে নিতে পারবো। এই জন্য আমরা মাইনাস যদি একটু বের করার ট্রাই করি, তাহলে মাইনাসের একটা সূত্র দিলে ইজিলি ওটা বের হয়ে আসে। লস হচ্ছে না কেন? সূত্রটা কি? যেটা মান বের করবো সেটা আমরা লব ফেলাই নিবো, যেমন এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটা তাহলে সূত্র কি বলছে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস সরি প্লাস মাইনাস মাইনাস 4ab। ওকে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 12, তার উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর মান দেওয়া আছে 32। ওকে, তাহলে হচ্ছে 12 গুণ করলে কত হচ্ছে? 12 12 144। আর 4 এর সাথে হচ্ছে 32 গুণ করলে কত হচ্ছে? 3 4 12 120 আর 128। তাহলে এটা যদি বিয়োগ করি আমরা কত হচ্ছে? 16 আসতেছে, অর্থাৎ এক্স ওয়াই এর মান হচ্ছে 16 আসবে। তাহলে আমরা যদি লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12 এক্স, সরি সরি সরি, এখানে দেখো এই যে স্কয়ারটা ছিল না, স্কয়ারটা এখানে আসে গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 আসবে এটা, ঠিক আছে? তো এক্স এক্স মাইনাস ওয়াই এর মান কি পাইলাম আমরা? 4। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। তাহলে এটা এটা কাটো, তাহলে 2x ইকুয়ালস টু কত আসতেছে? 12 আর 4 যোগ করলে হচ্ছে 16 আসতেছে, এন্ড 2 দিয়ে ভাগ করলে এটা কি তোমার কত হচ্ছে? 8 হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এক্স এর মান কত দাঁড়ালো? 8। আচ্ছা, এক্স আমরা কি ধরছিলাম? বড় সংখ্যা ধরছিলাম। কোশ্চেনটা আমাদের কি ছিল? যে দুটি সংখ্যা যোগ করা, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যা আমরা পাইলাম 8। তাহলে তোমার অ্যান্সার হবে 8। ওকে, তাহলে ক্লিয়ার। পরের স্লাইডে যাই। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা দেখো, 49 কে কি দিয়ে যায়? 49 কে ভাগ কিভাবে কি যায়? 5 55 কে যায়, 55 কে 5 দিয়ে আবার এক্সট্রা করে ভাগ করা যায়। তারপর হচ্ছে 53 কে দেখো, 53 কে কি যায়? যদি আমরা ভাঙার চেষ্টা করি, 53 কে যায় না। তারপরে দেখো 51 কেও যায়। 51 কে কিভাবে যায়? 51 গুণ 1 এটা তো হয়, প্লাস হচ্ছে তোমার 51 কে আরেক ভাবে ভাঙা যায়, যেমন 3 এর সাথে যদি হচ্ছে 15 গুণ করো তাও 51 হবে।
এটাও একান্ন আছে, এটাও একান্ন আছে, এটা হবে না। তারপর 55, 5 গুণন 11 করলে তো 55 হচ্ছে, তার মানে ওটা মৌলিক সংখ্যা না। তারপর হচ্ছে দেখো 49, 49 তিন, সরি 49 সাত সাথে 49, অর্থাৎ 7 সাথে 49, অর্থাৎ এটাও যাচ্ছে না। তার মানে একমাত্র 53 থাকলো। 53 যেটা হচ্ছে 53 কে, তিপ্পান্নকে 53 গুণন 1 ছাড়া অন্য কোনো ভাবে করা যাচ্ছে না, তার মানে এটা মৌলিক সংখ্যা। বুঝতে পারছো? আমরা একটু পরেরটা যাই। 7 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা একটু আগে পড়ছি। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কি? 7টা 9, এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? যে 1 এর পর n-1, অর্থাৎ 7 - 1, 1 এর পর 6টা শূন্য। ওকে, তারপর বের করলে বের হবে, বা যোগ করে যেটা বলবে পার্থক্য বের করো, বা যেটা যেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো কোনটি অবাস্তব সংখ্যা। আমরা বলেছিলাম যে রুটের পর মাইনাস হলে অবাস্তব হবে, কিন্তু রুটের আগে মাইনাস হলে অবাস্তব হবে না। দেখো রুটের পর মাইনাস, এটাতে আগে আছে, কনফিউজ হয়ে আবার বিট আগে হবে শুনো, তাহলে কিন্তু হচ্ছে, তাহলে কিন্তু হয়তো বা মার্ক তোমার ওখানে কাটা গেল। তো সলভেড এক্সাম্পল আছে, এক থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 10টি আছে। রুট 7 কোন ধরনের সংখ্যা? রুট 7 কিন্তু হচ্ছে একটা ফিক্সড মান আসে না, অর্থাৎ এটা একটা লিমিটের বাইরে চলে যায়, অর্থাৎ এটাকে কি বলা যায়? আহ, অপূর্ণ সংখ্যা, না অমূলক সংখ্যা বলা যায়, কেননা এর লিমিটেশন নাই বা একটা নির্দিষ্ট কোনো মান বের হচ্ছে। এরপরে স্লাইডে পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাই অমূলক সংখ্যা। আচ্ছা, তারপর 34, 64 কি ধরনের সংখ্যা? 64কে রুট করলে আছে তোমার হচ্ছে 28, যেটা একটা ফিক্সড মান, যেটা একটা স্বাভাবিক সংখ্যা, সেটাকে ধরেছি মৌলিক সংখ্যা। এরপর দেখো দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর এত হলে সংখ্যাটি কত? দুটি ক্রমিক সংখ্যা আমরা সূত্র করছিলাম যে এইভাবে করবা যে 2n+1 ইকুয়ালস টু, দুই এর বসায় দাও 151, বাংলা ইংলিশ মিক্স করে ফেলছে, একটু বুঝে নেবে। তারপর দেখো 1 মাইনাস করলে ওইদিকে 2n ইকুয়ালস টু, তারপর হচ্ছে 150, আর হচ্ছে দুইটার দিকে ভাগ করে দিলে 150কে 2 দ্বারা ভাগ করলে 75, অর্থাৎ ছোট সংখ্যাটা হচ্ছে কত? 75, এবং বড় সংখ্যা 76। তাহলে দেখো ছোট সংখ্যা 75 এবং বড় সংখ্যা 76, 60। ওকে, সুতরাং হচ্ছে 2n+1 ইকুয়ালস টু, যে অন্তরটা বলতে সেটা বসে। পরেরটা দেখো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 7 হলে এই একই সিস্টেম। তারপরে দেখো দুটি অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আমরা পড়ছি। তারপরে দেখো দুটি সংখ্যার যোগফল এত হলে গুণফল এত হলে, দুটি সংখ্যা কত আমরা একটু আগে পড়ছি, একটু আগে অনেক আগে স্লাইডে পড়ছি। তারপর হচ্ছে 91 কি মৌলিক সংখ্যা? 91 কি মৌলিক সংখ্যা? 91 কে দেখো 91 গুণন 1 করা যায়। যে এটা আর কোনো কি দুইটা সংখ্যা আছে যেটা গুণ করলে হচ্ছে 91 আছে? 7 এবং 13 গুণ করলে কিন্তু 91 আছে, অর্থাৎ এটাও মৌলিক সংখ্যা নয়। তারপরে দেখো সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা মধ্যে 8 এবং হচ্ছে 9 এর গসাগু, অর্থাৎ 8 এবং 9 এর গসাগু 1 ব্যতীত অন্য কিছু আসবে না। দেখো 1 ছাড়া অন্য কিছু 2 দিয়েও যায় না বা 9 দিয়েও যায় না, অর্থাৎ 1 শুধু এমন সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এটা হচ্ছে সমমৌলিক সংখ্যা। ওকে, তারপর দেখো রুট মাইনাস কোন ধরনের সংখ্যা? ঋণাত্মক বর্গমূল, তাই অবাস্তব সংখ্যা। একটু এখানে বলছি, পরের স্লাইডে যাই। আচ্ছা, দুই একটা স্লাইড শেষ করে আমরা ক্লাসটা শেষ করছি। তারপরে দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 1 থেকে 10 পর্যন্ত 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, কয়টা আসলো? 4টা। একদম অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে পিডিএফ এর একদম শেষ দিকে পাবা। তারপরে দেখো 1 থেকে হচ্ছে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 30 পর্যন্ত কাউন্ট করো। 7, তারপর 11, তারপর 13, তারপর 17, তারপর 19, তারপর 21, 21 না 23, তারপর হচ্ছে 24, 25, 25 যাবে না, 26 যাবে না, 27, 27, 28, 29, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 অ্যান্সার হবে। ওকে, তারপর দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা একটা মুখস্থ করেছিলাম, মানে 25 না, 25 কি 27? আচ্ছা, 1 থেকে 200 পর্যন্ত এটা শিওর 21 হবে। 201 থেকে 300 পর্যন্ত এটা শিওর হচ্ছে 15টা হবে। এবার নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে ওটাকে দেখো 63 যা 59, এটা কি যায়? আচ্ছা, ওটা একটু দেখতে হবে। এটা
এটা হচ্ছে ভাগ করা যাবে, এটা হচ্ছে 3 ভাগ যাবে। অর্থাৎ ক্যালকুলেটরে তোমরা জাস্ট একটু শর্টকাট দিয়ে মানে ভাগ দিবা, তাহলে এটা বুঝতে পারবে যে এটা মৌলিক কিনা। তারপর দেখো নিচের কোনটি যৌগিক সংখ্যা, অর্থাৎ যৌগিক সংখ্যা হতে গেলে কি হইতে হবে, ওটা গুণে নিয়োগ থাকতে হবে। আমরা আগের স্লাইডে পড়ছি। তারপর দেখো 2 ছাড়া সব জোড় সংখ্যা কি, 2 ছাড়া সব জোড় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে দেখো এক সংখ্যাটি কি, এক সংখ্যাটি হচ্ছে মৌলিক যৌগিক কোনটি নয়। একটা কি বলা যায় মৌলিক, অ্যান্সার শিটে তোমাদের অ্যান্সার আছে। তারপর দেখো 10 কি বলেছে, 2 11 কি ধরনের সংখ্যা। আচ্ছা যাই হোক, এখানে মূলত অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো মূলত কোশ্চেন সলভ করার মাধ্যমে তোমরা আসলে এই যে সংখ্যা নিয়ে যেগুলো কোশ্চেন আছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে যদি মনে করো কোনো প্রবলেম ক্রিয়েট হয় যে ভাইয়া বুঝতে পারছি না, এটা অনেক সমস্যা আছে, আমরা অনেক ট্রাই করছি, বুঝতে পারছি না কোনোভাবে, তখন আমাদেরকে হচ্ছে নক দিবা পার্সোনালি বা আমাদের গ্রুপে শেয়ার করবো, তোমার সমস্যাটা সলভ করে তোমাদেরকে দেওয়া হবে, সমস্যা নেই। যদি কয়েকটা সেট করা আছে, এমসিকিউ সেট বি এবং সি পর্যন্ত মেবি সেট করা আছে। তারপর হচ্ছে প্র্যাকটিস ক্রিয়েটিভ প্লাস এক্সাম লেভেল কোশ্চেন আছে। তারপর হচ্ছে উত্তরমালা দেওয়া আছে এখানে, উত্তরমালায় প্রায় 5 পেজে দেওয়া আছে। তো তোমাদের ক্লাসটা 20টা 20টা শিডিউলে আছে, দেখো হয়ে গেলাম। এখন তোমাদের কাজ কি, এই যে হোমওয়ার্ক, তোমাদের যেটা হোমওয়ার্ক দিয়ে আজকের লেকচার শেষ করব, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখবা, লিখে মুখস্থ করবা। যেহেতু তো 10টি মূলদ এবং 10টি অঙ্কন সংখ্যার উদাহরণ লিখতে হবে, লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা। তারপর দেখো 5 অঙ্ক এবং 6 অঙ্ক 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, অর্থাৎ এগুলো লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা। তারপর দেখো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এছাড়া তো আমাদের ক্রমিক সংখ্যা গুলো কত বের করো, বা যে আমরা যেটা যেভাবে করলাম ওইভাবে সলভ করবা। ওকে, তো যোগফল ও গুণফল পদ্ধতিতে 5 জোড়া সংখ্যা বের করা অনুসরণ করো। যোগফল ও গুণফল পদ্ধতিতে আমরা একটু আগে মানে স্লাইডে করছিলাম। তো এইভাবে তোমরা এইচডব্লিউ গুলো ক্লিয়ার করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। আর আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই। সর্বোপরি ম্যাথ প্র্যাকটিসের বিকল্প নাই, তুমি যদি 1 মাস প্র্যাকটিস না করো ভুলে যাবে, এটাই স্বাভাবিক। বা 1 বছর প্র্যাকটিস না করলে স্বাভাবিকভাবে ভুলে যাবে। তাই ম্যাথকে কন্টিনিউয়াসলি তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যেগুলো দেখার সাথে পেয়ে যাচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে না, সেগুলোকে একটু মানে অনেকদিন পর পর প্র্যাকটিস করো, বাট প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো দেখতেছো একটু প্রবলেম হচ্ছে, তোমাকে একটু সময় দিতে বেশি সময় দিতে হচ্ছে, সেক্ষেত্রে কি করবা, ফার্স্ট প্র্যাকটিস করবা। ধরো 7 দিন অন্তর অন্তর প্র্যাকটিস করবা, বা 3-4 দিন পর পর অন্তর অন্তর হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। যখন তোমার প্র্যাকটিসটা রেগুলার হবে, তখন দেখবা যে একটা সময় পর এগুলো একদম পানি হয়ে যাবে, অর্থাৎ চোখের সামনে কোশ্চেন দেখবে, অ্যান্সার সামনাসামনি তোমার চোখের সামনে ভাববে। অর্থাৎ তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় ম্যাথে তোমাকে আটকাতে পারবে না। আর সমস্যা হলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবে। আর যারা এখন পর্যন্ত আমাদের পেইড ব্যাচে জয়েন হওনি, আমাদের পেইড ব্যাচে জয়েন হওয়ার জন্য বলা হলো, কারণ আমরা ক্লাসকে সর্বোচ্চ প্রিমিয়াম করব, সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করব, এবং একদম আইএসটি অ্যাডমিশন ভর্তি হওয়া কনফার্ম পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।